আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দর্শক, ভারত পাকিস্তান একটি যুদ্ধ পরিস্থিতি চলছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানে হামলার পর আজকে কিছুক্ষণ আগেই পাকিস্তানের তরফে ভারতে হামলা শুরু হয়েছে। 8টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমরা যেমনটি খবর পেয়েছি, ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা পাকিস্তানের 3টি বিমান ভূপাতিত করেছে। ড্রোন হামলার কথাও বলা হয়েছে ভারতীয় গণমাধ্যমে। পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত হামলার বিষয়ে বা হামলা যে করা হয়েছে সেটির বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। এই যে ভারত পাকিস্তানের এই যে যুদ্ধাবস্থা, এই যুদ্ধাবস্থায় আমাদের কি অবস্থা হবে, এই বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে আমরা। ভারত পাকিস্তানের সংঘাত, কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। একেবারে সর্বডানে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, নিরাপত্তা বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই। আর আমার ডানে আছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাই। যে প্রসঙ্গে কথা বলতে চাই, এই যে যুদ্ধ পরিস্থিতি আপনারাও নজর রাখছেন, শুরুতেই জনাব শামীম কামাল আপনার কাছে আসতে চাই। আমাদের কৌশল কি হবে? বাংলাদেশ বলেছে সংযত থাকতে, দুদেশের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছে। যে এই যুদ্ধ পরিস্থিতি এখন ভারত পাকিস্তানের মধ্যে, কি ধরনের ভয় আমাদের জন্য আছে? জি, আপনাকে ধন্যবাদ নিউজ 24 এর দর্শক শ্রোতৃ মণ্ডলী এবং আজকের বিজ্ঞ সহ আলোচক। আপনার যেটা প্রশ্ন ছিল যে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি, জি, কৌশলগতভাবে আমরা নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছি। নোম্যান্স ল্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে যুদ্ধরত দুই পক্ষই এই জায়গাটাকে সম্মান করতে হবে, যাতে এখানে যারা থাকে, এখানে যে মানুষ থাকবে, যে গাছপালা থাকবে, তার জন্য কোনো ক্ষতি না হয়, তেমনটাই হওয়া উচিত। কিন্তু তা হওয়ার সম্ভাবনা কম, কারণ এত নিকটবর্তী দুটো প্রতিবেশী ভারত এবং পাকিস্তান, তাদের মধ্যে একটা মোটামুটি যুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে, এটাকে আমরা এখনো পুরাদস্তুর যুদ্ধ বলবো না। হ্যাঁ, হামলা পাল্টা হামলা, এটা ঠিক আছে, এটা যুদ্ধের খুব প্রাথমিক পর্যায়ে। আমরা যদি যুদ্ধের ওইভাবে লিমিটেড ওয়ার বা জেনারেল ওয়ার বা বড় ধরনের যুদ্ধ হলে সেটা নয় এখনো, এবং এটা থেমে যাওয়ারও সম্ভাবনা আছে। এনিওয়ে, কিন্তু কথা হলো যে আমরা কিন্তু এফেক্টেড হব বড়ভাবেই, আমাদের এটা সমস্যা হবে। দেখুন, বাংলাদেশের সাথে ভারতের তো অনেক বড় একটা বাণিজ্য, তো 5ই আগস্টের পরে এটা বন্ধ হয়ে গেছে, এবং 5ই আগস্টের পরে ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সব ধরনের সম্পর্কে কিন্তু বড় ধরনের ছেদ পড়েছে, অবনতি হয়েছে, এবং বলতে গেলে একেবারেই খুবই হতাশাজনক একটা অবস্থায় পৌঁছেছে এই সম্পর্কটা, থাকার না থাকার মতো অবস্থায় চলে গেছে। সো এর মধ্যে আমরা বাণিজ্যিকভাবে ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান থেকে আমরা খাদ্যপণ্য আনতে শুরু করলাম, বা বেশ কিছু আইটেম আনা শুরু করলাম। এখন এটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের একটা বড় বিকল্প কিন্তু বাধাপ্রাপ্ত হলো। এ বাদে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনার এটার প্রভাব পড়বে। যেমন ভারত পাকিস্তান, এমনকি বাংলাদেশ, যুদ্ধ হচ্ছে, ওখানে বাংলাদেশের তো কোনো সমস্যার কথা না, কিন্তু গতকালকের শেয়ার মার্কেটে যেটা হচ্ছে, দেখেন একটা উদাহরণ আমি একটু আগে দিলাম, যে সেটা হচ্ছে যে মাত্র যে শেয়ারগুলি লেনদেন হচ্ছে তার মধ্যে 9টা শেয়ারের দাম বেড়েছে, 385টার ফল করেছে। সেটা বিশাল একটা, একই ঘটনা কিন্তু ভারতেও ঘটছে, পাকিস্তানেও ঘটছে। তাহলে ওখানে ঘটছে, এখানে এটা ফলাফল এরকম কেন? বিষয়টা তাই, এটা প্রভাব পড়বে। এ বাদে আপনার যত ছোট ছোট অনেক বিষয় আছে, যেমন আমাদের যে বিমানগুলি আছে, কমার্শিয়াল জাহাজ বিমান যেগুলি যাচ্ছে, এটা রিরুটিং করতে হচ্ছে, অনেক বেশি জ্বালানি খরচ হচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে। এর মধ্যে ধরেন আপনার এই যুদ্ধ শুরুর পরপরই 48 ঘন্টা সময় দিয়েছে ভারত সমস্ত পাকিস্তানিদেরকে সরে যাওয়ার, ভারত ছাড়ার জন্য, যারা চিকিৎসার জন্য অনেক গিয়েছে, অনেক বাংলাদেশে গিয়েও বিপদে পড়েছে, এবং অনেক জায়গায় হোটেলে বাংলাদেশি যারা এর মধ্যে তো ভিসা খুব কঠিন, ভিসা তো অলমোস্ট সব ধরনের ভিসাই বন্ধ করে দিয়েছে। এটা একটা অন্যায় অবিচার কাজ হয়েছে। তার মধ্যে যারা যেতে পেরেছে তারা কিন্তু মোটামুটি 48 ঘন্টার মধ্যে কোনোভাবে ফিরে আসে। সো আপনি দেখুন যে এই একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঘটনা ঘটছে পাকিস্তানের সাথে, কিন্তু তার এফেক্ট কিন্তু আমাদের উপরে পড়ছে। সো সার্বিকভাবে এটার দিকে আমাদের খুব সূক্ষ্ম নজর রাখতে হবে। যে বিষয়টা খুব উদ্বেগের, দেখুন আমি বলছি যে ক্রমাগতভাবে একটার পর একটা ঘটনা, চীন সফর করলেন প্রধান উপদেষ্টা, তারপরে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, যতগুলি জায়গা ছিল সব দরজা কিন্তু একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে।
গতকালকে যেটা আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করলাম, প্রায় 79 জনকে পোষণ করা হলো। এখন কথা হলো হোয়াই নাও, এবং আজকেও বাংলাদেশের অনেক সীমান্ত এলাকায় বাংলাদেশি ভারতীয় বিজিবি এর মধ্যে গন্ডগোল বা হাতাহাতি হচ্ছে। তার মানে কি, যখন আপনি আপনার পারিবারিকভাবে আপনি একটা মানে ঝামেলায় থাকবেন, তখন অন্যান্য ছোট খাটো জিনিসগুলো ওভারলুক করার কথা। আমরা এখানে দেখলাম যে এটাকে ক্রাফটিং করা হচ্ছে, আরো যত্নের সাথে এটা বাড়ানো হচ্ছে। এতদিন কোনো ঘটনায় এই যে 79 জনকে পুশ করা হলো, এটা কিসের প্ল্যান? এটা হচ্ছে আমার ধারণা খুবই সুস্পষ্ট। এটা বিজেপি সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে, যার মাধ্যমে 2011 সাল থেকে 2014 সাল থেকে আসাম, ত্রিপুরা, মিজোরাম এইসব এলাকায় যত মুসলমান আছে সবাইকে জোরপূর্বকভাবে বাংলাদেশে প্রবেশের একটা অপচেষ্টা। দেখুন, এটা কিন্তু ক্রমাগত বাড়ছে, এবং আমি মানে অবশ্যই এ ব্যাপারে মানে আশাবাদী হতে পারছি না যে এটা ক্রমাগতভাবে আরও কিছু ঘটনা আনফোল্ডেড হতে থাকবে। সুতরাং আমাদের এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে, বর্ডারে চোখ রাখতে হবে, যাতে কোনো ধরনের এই ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ ভারত না পায়। ধন্যবাদ আপনাকে। মুন্সি ফয়েজ, আপনার কাছে আসতে চাই। পক্ষ না নিয়ে সতর্ক থাকা, এমনটি অনেকেই বলছেন, আপনাদের বক্তব্য আসছে। হ্যাঁ, সেই তো, এখানে পক্ষ নেওয়ার কোনো প্রশ্ন আসে না। কেন আমরা পক্ষ নিতে যাব? একটা হলো যে আমরা আগের থেকেই ভারতের সাথে আমাদের সম্পর্কটা খারাপ অবস্থায় আছে 5ই আগস্টের পর থেকে, আমাদের গণঅভ্যুত্থানের পর থেকে। কিন্তু তারপরেও আমাদের দুই পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের পক্ষ থেকেও বারবার উচ্চারণ করা হচ্ছে যে আমাদের দুই দেশের সম্পর্ক দুই দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ স্বাভাবিক সম্পর্ক। এটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যদিও বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্ন কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে, কিন্তু এটাই হলো আসল কথা, যে দুই দেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদেরকে ধৈর্যের সাথে সেটাকে আবার পুনঃস্থাপন করতে হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। তো সেইটা ভুলে আমরা যদি কোনো এখন আবার অন্য কোনো চিন্তা ভাবনা করি, কোনো রকমের পক্ষপাতিত্ব করতে চাই যুদ্ধে, কারো এই পক্ষ বা ওই পক্ষ, তাহলে আমরা নিজেদের অবস্থানটাকে কলঙ্কিত করবো আর কি। আমাদের সবসময় অবস্থান হলো আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, এক প্রথম কথা। যদিও আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছি, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু সাধারণভাবে আমরা কোনো যুদ্ধকে সমর্থন করি না। আমরা সবসময় শান্তির পক্ষে, এবং চাই যে যারাই যেখানে কোনো সমস্যা আছে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। এখানে কি নিয়ে যুদ্ধ লেগেছে? সন্ত্রাসবাদী আক্রমণের কথা বলা হচ্ছে। তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো সবাই মিলে মিশে কাজ করার কথা। এই বোমা মেরে সন্ত্রাসবাদ বন্ধ করা তো যাবে না। দূরের থেকে আমি কয়েকটা বোমা মারলাম, কিছু লোকজন নিহত হলো বা ক্ষতিগ্রস্ত হলো, এবং তাদের মধ্যে হয়তো দেখা গেল যে না, একজনও হয়তো সন্ত্রাসী নন। তো সুতরাং এইভাবে তো হয় না, এটা করতে হবে যে অনেক আগের থেকে এই কথাটি আলোচিত হয়েছে যে এটা একটা কালেকটিভ এফোর্ট হওয়া দরকার পুরো পৃথিবী জুড়ে। বাংলাদেশ কিন্তু সেই ধরনের একটা এফোর্টের অংশ ছিল, এবং বাংলাদেশের সাফল্যের সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করেছে। তার মানে এই না যে আমরা যা কিছু করা সব করে ফেলেছি। আমাদের এই জিনিসটা হলো এমন একটা জিনিস যেটা সবসময় চালু রাখতে হবে, সবসময় আমাদের দৃষ্টি রাখতে হবে। তো সুতরাং সেখানে সেই আলাপ আলোচনা না করে দুই পক্ষ একজনকে দোষারোপ করে আর পাল্টাপাল্টি আক্রমণ করে এই সমস্যার সমাধান হয় না, বরং এটা জিয়ে থাকে এবং আরও বেশি খারাপ হয়। একটা কথা ছোট্ট করে বলি, এটা সবাই জানেন যে কাশ্মীর এতদিন একটা বিশেষ অবস্থান ছিল, রাজনৈতিক অবস্থান ছিল ভারত, কিন্তু হঠাৎ করে সেই বিশেষ অবস্থান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, কেন্দ্রের শাসন নিয়ে আসা হলো। তো এইটা তো কাশ্মীরিদের উপর এক ধরনের অবিচার। তো সেইগুলোর ফল হিসেবে তো এসব হচ্ছে। তো সেইগুলোর দিকে নজর না দিয়ে, মানুষজনের অধিকার স্থাপন না করে, তাদেরকে অধিকার না দিয়ে, তাদের অধিকার খর্ব করে তো সন্ত্রাসবাদ ঠেকানো যায় না। সন্ত্রাসবাদ কোথায় জন্ম নেয়? যেখানে মানুষের উপর অত্যাচার অনাচার হয়, সেখানে সেটাকে পুঁজি করে সন্ত্রাসীরা কাজ করে। সুতরাং সেই পুঁজিটা তাদেরকে আমরা দিচ্ছি বারবার, তো সন্ত্রাস তো হবে। সুতরাং সন্ত্রাস কীভাবে যাবে এটা আমাদের বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। সেটা না করে আমরা যদি একজন আরেকজনকে দোষারোপ করি, তাহলে সেটা ঠিক নয়। তো সুতরাং বাংলাদেশের যেটা, যে দুই পক্ষের কাউকে সমর্থন করবে না, কিন্তু সতর্কতা অবস্থান করবে, যেটা আপনি বলেন। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস, সুযোগ মতন, আমাদের তো কথা বন্ধ হয়ে যায়নি সবার সাথে, সুতরাং আমাদের কথা বলছি তাদের সাথে। যখনই আমাদের সুযোগ হয় সবাইকে বলা, শান্তির পক্ষে আসো, যুদ্ধ থেকে সরে আসো। আর আমাদের যেহেতু সক্ষমতা খুব কম,
আমরা কোনো রকম চাপও সৃষ্টি করতে পারবো না, কিন্তু অনেকে আছেন আমাদের বন্ধু, আমাদের সহযোগী, যাদের সেই ক্ষমতা সক্ষমতা আছে, তাদেরকেও আমরা বলতে পারি যে ভাই তোমরা সবাই মিলে চেষ্টা করো এই যুদ্ধটা বন্ধ করার জন্য, কারণ যুদ্ধ আমাদের সবারই ক্ষতি করছে, তোমাদের সাথেও যে আমাদের ব্যবসা বাণিজ্য সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, নানান রকমের যুদ্ধ চারিদিকে। এই একটা যুদ্ধ, এর আগের থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল, আর তাছাড়া সবচেয়ে বড় যুদ্ধ এখন কোনটা পৃথিবীতে? সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক যুদ্ধ। তো সেই যুদ্ধে সেটার চাপ সামলাতে কেউ পারছে না, তারপরে আবার নতুন যুদ্ধ, এটা মরার উপর খাড়া। জনাব শামীম কামাল যেমনটি বলছিলেন, সেইখান থেকে আপনার একটু বক্তব্য জানতে চাই। তিনি বলেছেন যে ভারত পাকিস্তান যে যুদ্ধাবস্থা বা এই যে উস্কানি, এর মধ্যে আবার আমাদের দেশেও গতকাল এবং আজ পুশিনের যে চেষ্টা করা হয়েছে এবং পুশিন করা হয়েছে, এটাকেও কি উস্কানি হিসেবে দেখছেন কিনা, বা এটা কি ধরনের? আমার তো মনে হয় এটা এক ধরনের উস্কানি, কারণ কিন্তু আমাদের সেই উস্কানিতে সেই ফাঁদে পা দেওয়া ঠিক না, কিন্তু আমাদের নিজেদের অবস্থানটাকে দৃঢ় রাখা, যাতে ইচ্ছে করলে আজকে যখন করে ফেলেছে ঠিক আছে বলতে পারি আমরা যে না হঠাৎ করে করছে, আমরা প্রস্তুত ছিলাম না, এখন তো প্রস্তুত আমরা, এখন তো আমরা সেটা বাধা দিতে পারি নাকি যে এরকম করতে পারবে না। তবে শোনা যাচ্ছে যে কিছু সেরকম হচ্ছে, যেখানে যেখানে আমাদের বিজিবির সাথে বিএসএফ এর হাতাহাতিও ঘটনার কথা আমরা শুনতে পাচ্ছি। তা আমরা চাই যে যেভাবেই হোক তাদেরকে আমাদের বুঝিয়ে দেওয়া যে না, আমরা এমনি এমনি জায়গা ছেড়ে দিব না, তোমরা ইচ্ছা করলেই খালি পুশিন করতে পারবে না, আমরা সেটাকে বাধা দিব। তো সেই জিনিসটা আমার মনে হয় যে সরকার করার চেষ্টা করছে, যদি সেটা করে তা আমি তাতে খুশি। কিন্তু একটি কথা খালি ওনার কথার উপরে আমি এটা এক ধরনের লঘু হতে পারে, নোম্যান্স ল্যান্ডে তো সবাই বাংলাদেশ থাকবে না। নোম্যান্স ল্যান্ড তো আসলে কোনো যুদ্ধ লাগলে নোম্যান্স ল্যান্ডটাই আগে পদদলিত হয়, সুতরাং নোম্যান্স ল্যান্ডে আমরা থাকবো না, আমরা আমাদের যেখানে আছি সেখানেই থাকবো, একটা শক্ত অবস্থানে থাকতে হবে। কিন্তু যেটি হচ্ছে দুই দেশ যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বা যুদ্ধ পরিস্থিতির অবস্থা সৃষ্টি হয়েছে, যদিও আপনারা যুদ্ধ পুরোদমে শুরু হয়েছে এটা বলছেন না, আমরা আজকে ক্ষেপণাস্ত্র হামলা, দুই পক্ষেরই এখন বিমান ভূপাতিতের দাবি, কেউ 5টি কেউ 3টি, এমন দাবি, অত্যাধুনিক সমরাস্ত্রের ব্যবহার আমরা দেখছি, এবং যুদ্ধ আকাশে হচ্ছে এমন একটি অবস্থা। তো সেই জায়গায় আমরা কোনো ধরনের বিপদে পড়তে পারি কিনা, এই মানে অস্ত্র চালাচালি বা যুদ্ধের কারণে? বাণিজ্যিক একটা সমস্যায় তো আমরা পড়বই, কিন্তু সামরিক কোনো সমস্যা আমরা পড়বো কিনা? সামরিক যুদ্ধের যে সরাসরি যে রেসিডুয়াল যে এফেক্ট, এটা পড়ার সম্ভাবনা কম, কেননা এখানে যে মিউনিশন, যে অ্যামুনিশন, যে অস্ত্র গোলা বারুদ ব্যবহার করা হচ্ছে, সেটার ইফেক্ট এত দূর আসার কথা না। কিন্তু যদি কোনো কারণে আইসিবিএম মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যদি যায়, তাহলে কিন্তু একটা ব্যাপার আছে, মিসাইল যদি ব্যবহার করতে পারে। এবং সবচেয়ে ভয়ানক পরিণতি হবে সেটা আমাদের জন্য না, পুরো পৃথিবীর জন্য, যদি ওয়ারের দিকে যায়। কারণ পাকিস্তানের নিউক্লিয়ার পলিসি কিন্তু স্ট্রাইক ফার্স্ট, ইন্ডিয়ার কিন্তু মানে সেকেন্ড স্ট্রাইক, মানে যদি কেউ স্ট্রাইক করে তবে ইন্ডিয়া স্ট্রাইক করবে। এই একটা ক্ষেত্র, এটা কিন্তু শুধু আমাদের না, এটা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কেঁপে উঠবে এটাতে, কারণ পুরো পৃথিবীর এটা, কারণ ইউ আন্ডারস্ট্যান্ড যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একমাত্র যে যুদ্ধটাকে মানুষ ভয় পেয়ে আসছে একদিন, এটা হলো পারমাণবিক যুদ্ধ। সেক্ষেত্রে যদি পারমাণবিক অস্ত্র পাকিস্তান ব্যবহার করে, আমরা এটা একেবারে রিমোট পসিবিলিটি নিয়েই আলোচনা করতে পারি। সেক্ষেত্রে এই অস্ত্রটা ব্যবহার হবে কিন্তু ফার্দেস্ট ডিস্টেন্সে, পাকিস্তান ফার্দেস্ট ডিস্টেন্সে করবে। ফার্দেস্ট ডিস্টেন্স কিন্তু হচ্ছে 7 সিস্টার এবং পশ্চিমবঙ্গ, তাহলে সেখানে সবচেয়ে প্রথম যে অ্যাফেক্টেড হবে সেটা হচ্ছে বাংলাদেশ। সুতরাং এই জিনিসটা একটা ভয়ের ব্যাপার আছে। তো এটা হলে তো আসলে মানে নিয়ার টু ডোমসডে, মানে একদম কিয়ামতের কাছাকাছি একটা ব্যাপার। তো আশা করছি যে এই পর্যায়ে পৌঁছার আগে পুরো পৃথিবী অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সপ্তাহখানেক আগে অত্যন্ত নির্লিপ্ত ছিলেন, উনি বলছিলেন, ওনার তো কথার মধ্যে একটা পাগলামি আছেন যে আমি ইউক্রেন এগুলো ব্যস্ত, ভারতের দিকে নজর দেওয়ার নেই। আচ্ছা, এখন সবচেয়ে বড় একটা খুবই একটা মারাত্মক বিষয় আমরা লক্ষ্য করছি গত 2 দিনে। খেয়াল করুন, এই যুদ্ধের মধ্যে ভারতের 2জন সিনিয়র অফিসার যারা ডিফাই করেছে, মানে রাষ্ট্রীয় বা সেনাবাহিনীর আদেশটাকে মানতে, এটা নর্দার্ন কমান্ডের যে কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সুচিন্দ্র কুমার এবং একজন এয়ারফোর্সের একজন সিনিয়র অফিসার, এনারা ডিফাই করেছে। তো এত সিনিয়র একজন অফিসার কেন ডিফাই করলো, এটা কিন্তু যথেষ্ট সন্দেহের কারণ। যে কেন তাদের কাছে ন্যারেটিভটা গ্রহণযোগ্য মনে হয়নি। এরপরে দ্বিতীয় যে উদ্যোগের বিষয়টি, ওনাদের যে চিফ আর্মি স্টাফ, ভারতের যে সামরিক বাহিনী প্রধান, ইনি সিডিএসের কাছে, যিনি রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত সর্বাধিনায়ক,
তার কাছে একটা চিঠি লিখেছে, এই চিঠিটা পাবলিক হয়েছে। আজকে আমি একেবারে অবাক হয়ে একটা জিনিস দেখলাম, একজন ইন্ডিয়ান জেনারেল লন্ডন থেকে টিকটকে একটা পেপার লিক করেছে, একদম ইন্ডিয়ান অথরিটি সাইন করা, যেখানে স্পষ্ট বলেছে ইটস এ ভেরি মানে মোটিভেটেড প্ল্যান ডান বাই বিজেপি অ্যান্ড মোদি গভর্নমেন্ট। সো এটা কিন্তু এটা যদি থিওরি অফ কনস্পিরেসির ব্যাপার দাঁড়ায়, তাহলে এটা কিন্তু ভয়ানক একটা রিপারকেশন হবে। সো এই জায়গাগুলি কিন্তু অত্যন্ত, এইটা নিয়ে ভারতের ভেতরেই অনেক কথা হচ্ছে, প্রচন্ড ধরনের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সরকার যে ইমেজ সংকটে আছে, তারা এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করে সামনে ইমেজ ফিরিয়ে আনা, সেটা যুদ্ধের মাধ্যমে, এবং সেখানে রেফারেন্সও টানা হয়েছে যে এর আগে কারগিলেও সেটি বিজেপি করেছিল। আপনার বিশ্লেষণ জানতে চাই, উনি যে প্রসঙ্গটা আনলেন। এটা দুই তিনটে বিষয়, তার মধ্যে একটা যে বিশেষ কথাটা যেটা যে ভারতের মধ্যেই এই ব্যাপার নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা আছে, সরকারের বিরুদ্ধে কথাবার্তা চলছে। এই মোদী সরকারের তো আমাদের রেকর্ডটা খুব ভালো না, তারা এগুলো করছে, এখনো করছে। তারা হলো যে যখনই দেখে যে তাদের ওয়াকফ নিয়ে একটা সমস্যা চলছিল, মুজাফফরাবাদে তোটা হয়েছে, মুসলিমদের উপরে যথেষ্ট অন্যায় অবিচার হয়েছে, যখনই তাদের পপুলারিটিটা কমে আসে তখন সেটাকে জিয়ে রাখার জন্য সাম্প্রদায়িক কার্ডটা তারা খেলে, বিভিন্নভাবে সেটা করে। তো সুতরাং এটা তাদের কাছে কোনো নতুন কোনো, এই কাশ্মীরে এই ঘটনাটাও ঘটিয়েছে, তো তারা তাদের সাম্প্রদায়িক চিন্তাভাবনা থেকে, হিন্দুত্ববাদিতা থেকে মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য। অথচ যদি ভারতের ভালো কেউ চায়, যারা ভালো চায় ভারতকে শক্তিশালী দেখতে চায়, তারা মনে করে যে ভারতের শক্তি তো হলো যে সবাই একসাথে মিলেমিশে থাকার মধ্যে, এবং ভারত এখানে নেতৃত্বের দাবিদার এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। কিন্তু সেই নেতৃত্ব তাকে প্রমাণ করতে হবে। যেটা করছে তারা হলো অত্যন্ত মানে ছোট মনের পরিচয় দিচ্ছে বারবার, নিজের প্রতিবেশীদের সঙ্গে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো পারছে না। তারা বারবার বলছে নেইবারহুড ফার্স্ট। একসময় নেইবারহুড ফার্স্টের প্রিন্সিপালটা কি ছিল, যখন ইয়েরা ছিলেন বাজপেয়ী, এবং তারা ওই সময় প্রথমে এই কনসেপ্টটা আসে, তখন তাদের কথাটা ছিল নন রেসিপ্রোসিটি, মিনিং দ্যাট India will do whatever it can to help the neighbors without seeking any reciprocal return. এইটা ছিল তাদের। এখন ব্যাপারটা একেবারে উল্টে গেছে। নন রেসিপ্রোসিটি মানে হচ্ছে আমরা নেইবারদের কাছ থেকে সব কিছু নেব লুটে পুটে, কিন্তু তাদেরকে কিছু দেব না, এই এখন দাঁড়িয়ে গেছে। তো সুতরাং তারা লিডারশিপ কোথা থেকে আসবে? আরেকটা কথা আমি সবসময় বলি যে ভারত যে লিডারশিপ প্রমাণ করবার একটা খুব ভালো ইয়ে ছিল, তার কি বলে প্ল্যাটফর্ম ছিল, কিন্তু সেই প্ল্যাটফর্মটা তারা নষ্ট করে দিয়েছে। সেই প্ল্যাটফর্মটা কি? সার্কটাকে যদি সে লিডার, তো তাই পাকিস্তানকে অ্যাভয়েড করতে, যে মানে সার্ক যদি বেঁচে থাকে এবং সার্ক যদি ঠিক মতো চলে, তাহলে লিডার তো ইন্ডিয়া হবে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু সেটা লিড করবার মতন সে যোগ্যতাই তো সে দেখাতে পারলো না, সে তো ধ্বংস করে ফেললো তার সেই সুযোগটা। তো সুতরাং মোদির উপরে দোষ চাপিয়ে আমরা ইয়ে করে এক ধরনের ইয়ে নিতে পারি, আত্মতুষ্টি হতে পারে, হ্যাঁ এই যে দোষীকে ধরছি, কিন্তু তাতে তো আমাদের লাভ হচ্ছে না, এই সমস্যাগুলো রয়েই যাচ্ছে। সুতরাং এই যে ভারতের মধ্যে যে ডিসকোর্সটা হচ্ছে, যে আলোচনাটা হচ্ছে আমাদের সবার মধ্যে, যে সবাই আমরা যেগুলো আলোচনা করছি, এই আলোচনাটাকে কি ছড়িয়ে দেওয়া যায় আরও এই বিষয়টাকে যে সামনে তুলে আনা, যেটা দিয়ে তিনি তার ভাবমূর্তি ফেরানোর চেষ্টা ভালো করছিলেন, সেইটা দিয়ে যে তার ভাবমূর্তিটা শেষ করে দেওয়া যায়, সেই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি কিনা সেটা দেখা। আর কিন্তু পাকিস্তান ভারতের যুদ্ধে জড়িয়ে পড়া না, সেটা কারণ ওই দুই দেশেরই, ভারতের যেমন বিজেপির একটা ইয়ে আছে, এজেন্ডা আছে কনফ্লিক্ট লাগানোর, তারপরে তাদের যে সিকিউরিটি এস্টাবলিশমেন্ট আছে, নট জাস্ট দি আর্মড ফোর্সেস, কিন্তু সিকিউরিটি এস্টাবলিশমেন্ট ইজ মাচ বিগার দ্যান দি আর্মড ফোর্সেস ইন ইন্ডিয়া। বাট পাকিস্তানে তো তাদেরও এরকম একটা কনফ্লিক্ট লাগলে তাদের ইয়েটা বাড়ে, তাদের প্রভাবটা বাড়ে। আবার পাকিস্তানে কিন্তু আর আলাদা সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, আর্ম ফোর্সেস আর দি সিকিউরিটি এস্টাবলিশমেন্ট অ্যান্ড পলিটিক্যাল মাস্টার্স ইন মেনি ওয়েজ। তো সুতরাং সেখানেও তারাও এই কনফ্লিক্ট থাকলে তাদের জন্য লাভ। এখন তারা বিপদেও ছিল, এই যে মানে ইমরান খান ইত্যাদি অনেক সমস্যা চলছিল, অর্থনৈতিকভাবেও ভালো অবস্থায় নেই। এইটা তাদেরকে এক ধরনের লাইফ লাইন দিয়েছে, এইটা বেঁচে এখন তারা খেতে পারবে কিছুদিন। তো সেইটা হচ্ছে শুধুমাত্র একটাই ইয়ের কথা, উনি যেমন বলেন নিউক্লিয়ার ওয়ারের আমরা ভয় পাই, সেখানে একটা
সেভিং গ্রেস একটা আছে, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পাকিস্তানকে খুব গণায় ধরে না। ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার পাকিস্তান রিসিভস দেয়ার সাপোর্ট অর চাইনিজ সাপোর্ট, ইট ডাজন্ট ম্যাটার টু দেম। কিন্তু পাকিস্তানি যে নিউক্লিয়ার আর্সেনাল আছে সেটার উপরে তারা যেভাবে নিয়ন্ত্রণ রক্ষা করতে চায়, সেটা তারা আর্ম ফোর্সেসের মাধ্যমে করে। এবং সেখানে কিন্তু সেটা কিভাবে করে সেটা বোঝা মুশকিল, কিন্তু তারা এখন পর্যন্ত দে হ্যাভ মেনটেইন দেয়ার কন্ট্রোল ওভার পাকিস্তানি নিউক্লিয়ার আর্সেনাল। সেই জন্য সেখানে হলো যে সহজে মার্কিন যুক্তরাষ্ট্র ওদেরকে ওই পথে যেতে দেবে না, যদিও তাদের হলো ফার্স্ট স্ট্রাইকের। আরো বিশ্লেষণ শুনবো, একটা বিরতির সময় হয়েছে। বিরতি থেকে এসে যেটি জানতে চাইবো যে ভারত এই যে মানে সমূহ যুদ্ধাবস্থার কারণে তাদের নাগরিকদের যুদ্ধ পরিস্থিতির ট্রেনিং বা মহড়ার আওতায় নিয়ে এসেছে বিভিন্ন রাজ্যে, বাংলাদেশের সীমান্তবর্তী বেশ কিছু রাজ্যেও সেটি চলছে। সেটারই অংশ হিসেবে হয়তো এই যে সেটি কিনা সেটিও জানতে চাইবো আপনাদের কাছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি। RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম ভারত পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ, আমাদের দেশে কি ধরনের প্রভাব পড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, মুন্সি ফয়েজ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। কথা বলছিলাম যে এই প্রসঙ্গে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে ভারতের প্রস্তুতির অংশ হিসেবে তারা তাদের জনগণকে যুদ্ধকালীন মহড়া বা যুদ্ধের সময় কি করতে হবে সেটি শুরু করেছেন, এবং বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতেও এটা চলছে। এই প্রশ্ন করার সময় মুন্সি ফয়েজ আহমেদ আবার বলে দিয়েছেন সেটির অংশ হিসেবেই সীমান্তে এই যে BSF এর উস্কানি কিংবা এই যে পুশিন, সেটি কি না। দেখুন, আসলে বিষয়টা এত সিম্পল না। আপনার যদি বেসামরিক জনগণকে যুদ্ধে অংশগ্রহণ করাতে হয় তাহলে একটা পলিসি আছে, এটাকে কনস্ক্রিপশন থিওরি বলে, মানে যার মাধ্যমে আপনি ড্রাফটিংয়ের মাধ্যমে জনগণ থেকে যোদ্ধা সংগ্রহ করবেন। ভারতে এটা প্রয়োজন নেই। এখন আমরা যদি কনস্পিরেসি থিওরি অনুযায়ী চলি বা চিন্তাভাবনা করি, সামান্য সুযোগও থাকে, তাহলে কিন্তু এই যুদ্ধটার ক্ষেত্রে বিজেপি বা মোদী সরকার যেটা ফলো করছে এটা হচ্ছে ইসরায়েলের মডেল, নেতানিয়াহুর মডেল। দেখুন, নেতানিয়াহুর লাস্ট যে গাজা যুদ্ধ শুরু হলো তার আগে কিন্তু নেতানিয়াহু মোটামুটি পপুলার ছিল, কিন্তু সে ইন্স্যুরেন্স চাইলো যে না, আমাকে যে করে হোক আবার ক্ষমতায় আসতে হবে। সেই জন্য সে যুদ্ধটাকে কন্টিনিউ করলো এবং অদ্যাবধি যুদ্ধ করে যাচ্ছে নেতানিয়াহু একটা মাত্র কারণ, একটা মেসেজ দেওয়ার জন্য ইহুদিদেরকে, ইসরায়েলকে, যে একমাত্র নেতানিয়াহু ইসরায়েলকে রক্ষা করতে পারে। ঠিক একই মডেল এখানে বিজেপি বা নরেন্দ্র মোদী ফলো করছে। সুতরাং তাদের টার্গেট হচ্ছে ভোট। সামনে 2 বছর পরে, সামনে এক বছর মধ্যে 14টা প্রদেশে আপনার নির্বাচন হচ্ছে এবং আর কিছুদিন পরে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যতই বলি না কেন, এই থিওরি অফ কনস্পিরেসি অনুযায়ী যদিও এসব প্রমাণ হয় যে এটা বিজেপি সরকারের একটা মানে ষড়যন্ত্রের অংশ, তারপরেও কিন্তু বিজেপিকে ভোটে হারানো সহজ হবে না। বিকজ এটা হিন্দুত্ববাদীর যে অতি উগ্রতা বা আপনার মানে অতি ডানপন্থী যে আচরণ, এখানে যতই এটা স্পিরিটেড হবে, যতই এটা উপরে উঠবে, যতই ভয়ানক হবে, ততই কিন্তু হিন্দু সমর্থন বাড়বে। এই ভোটের রাজনীতির কারণে কংগ্রেসের মতো নেতা নেত্রীরা, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও যে সুরে মোদী সরকার কথা বলছে সেই সুরেই কথা বলছে। আপনি দেখুন, রাহুল গান্ধী এই 4 দিন আগে বলেছে যে ভারত সরকার পেহেলগামের বিষয়ে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত। শুধু তাই নয়, ওখানকার যে মুসলিম নেতৃত্ব আছে, আমরা যেটি দেখেছি যে হায়দ্রাবাদের ওয়াইসি আসাদুদ্দিন ওয়াইসি, তিনিও একই কথা, একই। এটা মূলত নিশ্চয়ই যারা বলছেন তারা বিজেপির রাজনীতির সাথে জড়িত, কোনো সন্দেহ নেই। ভারতের যে বিষয়টা মানে বিউটি, যে কোনো জাতীয় বিষয়ে তারা এক হয়ে যায়। আজকে ভারতের একজন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, ওনার যে কোনো একটা মানে বিষয়ে বলতে গিয়ে একটা অবজারভেশন দিয়েছে ভারতের সেনাবাহিনীকে, সৌরভ গাঙ্গুলি অভিনন্দন জানিয়েছে। সো কেউ কিন্তু সবাই একমত। এবং সবচেয়ে বড় যেটা সফলতা মোদির, আজকে কিন্তু সর্বদলীয় একটা মিটিং করে ফেলেছে। ওখানে সে প্রমাণ করে দিয়েছে যে এখন মোদী সরকার বা বিজেপি যেটা চাচ্ছে, শুধুমাত্র বিজেপি ভারতকে রক্ষা করতে পারে এবং বিজেপি ভারত হতে যাচ্ছে আগামীর সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র। সুতরাং এখানে যত ধরনের পেরিফেরিতে সমস্যা আছে, এই সমস্যাগুলি মানে তারা করবে। এবং এই যে পুশিন হচ্ছে, এই যে বর্ডার স্ক্রিন, আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় যে গন্ডগোলগুলো হচ্ছে, এটা কিন্তু একটা বিগার প্ল্যানের অংশ। আমরা ধারণা করেছিলাম যখন ভারত পাকিস্তান উত্তপ্ত দামামা বাঁচতে শুরু করেছে যুদ্ধের, সে সময়টা ভারত যদি চাইতো বাংলাদেশের সাথে কিন্তু সম্পর্ক ভালো করার জন্য একটা মোক্ষম সময় ছিল।
এই সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করলেন। তা আমরাও আশা করেছি আমি যদি সম্পর্ক ভালো চেত, কিন্তু একটা জিনিস খুবই স্পষ্ট, ভারত কোনোভাবেই চাচ্ছে না বাংলাদেশের সাথে এই কূটনৈতিক সম্পর্কে কোনো উন্নতি হোক। তা আমাদের যে ব্যাপারে সতর্ক থাকতে হবে, আমরা যেন কোনোভাবেই আশ্বস্ত না হই যে 1000 মাইল দূরে যুদ্ধ হচ্ছে, আমাদের কিছুই হবে না। এই যে যুদ্ধের যে কিছু এফেক্ট আছে, কিছু অক্সিলারি, কিছু প্যারালাল কিছু ব্যাপার আছে, এটা কিন্তু বাংলাদেশের উপরে অনবরত পড়তে থাকবে। সুতরাং এখানে আমাদের কঠোর দৃষ্টি রাখতে হবে। এবং পুশিনের ব্যাপারে মুন্সি ফয়েজ যেটা বললেন যে ঠিক আছে প্রথমবার করছেন, নো, এটা কোনো প্রথমবার দ্বিতীয় কোনো কথা নাই। স্টপ, রাইট দ্য পয়েন্ট, স্টপ করতে হবে। এখানে যদি 1000 মানুষকে গুলি করে নাই, সেটা তো করে নাই। আপনি দেখেন এই যে আমরা রোহিঙ্গাকে যে ইয়ে করেছি, স্বাধীনতা সার্বভৌম ক্ষুণ্ণ বলতে কি বোঝেন? আমরা এতদিন ধরে একটা ন্যারেটিভ শুনে আসছি, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আক্রান্ত হলে আমরা কখনো ছাড় দেব না। আমরা কি যখন এই 11 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গাকে আমরা আক্রান্ত হই নাই? যদি আপনি এই সেই ওয়েস্টফেলিয়ার মানে 1648 সালের ওয়েস্টফেলিয়ার ট্রিটিতে আপনি সার্বভৌমত্বের সংজ্ঞা জানতে চান, তাহলে সেই দিনে আমাদের সার্বভৌমত্ব ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। তাহলে এই যে ফ্যাসিস্ট সরকার যে পতন হলো, এতগুলি মামলা হলো, ওই রোহিঙ্গা মানে সে কেন অ্যাকসেপ্ট করলো? এত বড় দায়িত্ব সে এত মানুষকে কিভাবে, এদেরকে পালতে আমাদের 72,000 কোটি টাকা লাগে। সো এখানে প্রফেসর ইউনূস গত সপ্তাহে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। প্রথম বাংলাদেশে একজন রাষ্ট্রনায়ক যিনি বলছেন যে যুদ্ধের আমাদেরও প্রস্তুতি রাখতে হবে, এটা কিন্তু মানে কোনো হাফ হার্টেড না, কোনো আদা আদা প্রস্তুতি না। দিস ইজ ইম্পর্টেন্ট মেসেজ। তাহলে আমাদের এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি রাখতে হবে, যত ছোট দেশ হোক না কেন। সিঙ্গাপুর একটা ছোট দেশ, অত্যন্ত ছোট দেশ, কিন্তু সিঙ্গাপুরের পারসিভড এনিমি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটা যদি সিঙ্গাপুরকে আক্রমণ করে, তাহলে সিঙ্গাপুর কীভাবে রিটালিয়েট করে তার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের কোনো ধরনের প্রস্তুতি নেই। জাতীয় নিরাপত্তার বিষয়টি এতটাই বাংলাদেশে মানে অস্পষ্ট এবং অগোচরে রয়ে গেছে, এটা কিন্তু খুবই উদ্বেগের বিষয়। আমি ওয়ার স্ট্র্যাটেজির একজন ছাত্র হিসাবে এটাতে অত্যন্ত চিন্তিত। আমি ভাবছি যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, আমাদের আকাশ নিরাপত্তা কি আছে, আমাদের ভূমি নিরাপত্তা কি আছে, আমাদের কোন ডিফেন্স ক্ষমতা আছে? কোনো ডিফেন্স ক্ষমতা নাই। তাহলে কি আবার ওই থুসিডাইসের সেই থিওরিতে যেতে হয়? কার মধ্যে অধিকার? পাওয়ারে যখন সমান শক্তি তাদের মধ্যে অধিকার থাকে, মানে যারা দুর্বল তাদের মধ্যে কখনো যে স্ট্রঙ্গার ডু হোয়াট দে ক্যান, উইকার সাফার হোয়াট দে মাস্ট। তাহলে যখন মিয়ানমার বুঝতে পারলো যে আমাদের প্রতিরোধ করার কোনো ক্ষমতা নাই, এই জন্য তারা লক্ষ্য পোষণ করলো। এবং ভারত একইভাবে ওই সি এর ব্যানারে দেখবেন আরো লক্ষ লক্ষ লোককে পোষণ করার চেষ্টা করবে। সো আমাদের প্রতিরোধ করতে হবে, আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে অ্যাক্টিভ হতে হবে, আমাদের সবচেয়ে বড় যেটা থাকে ডেটারেন্স শক্তি তৈরি করতে হবে। এটা এমন একটা শক্তি, এটা যদি আপনার থাকে, আপনার প্রতিবেশী 10 বার ভাববে আপনার বিরুদ্ধে কোনো কিছু মানে। ধন্যবাদ আপনাকে। মুন্সি ফয়েজ আহমেদ যুক্ত করবেন এই প্রসঙ্গে। এটা তো উনি যেহেতু এই বিষয়ে ওনার একটা বড় রকমের অভিজ্ঞতা আছে, উনি নিজে একজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার, ওনার এই ব্যাপারে অনেক বেশি ধারণা। তো সেখানে এই বিষয়গুলোর উপরে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকমের ধারণা থাকে। যেমন যে ইয়েদেরকে কেন আমরা গ্রহণ করলাম, এটা নিয়ে মতবিরোধ হতে পারে। কিন্তু কথা হলো যে আমাদের যদি আমরা ঠিক করি যে না আমরা এরকম আর হতে দিব না, তাহলে আমরা সেটা দেখাতে হবে আমাদেরকে কাজ করে। যেমন উনি যেটি বলছেন যে ভারত চায় না যে তাদের সঙ্গে এখন আমাদের সম্পর্কটা ভালো হোক। এখন আমি ঠিক ওইভাবে দেখি না। আমি মনে করি যে এখন তাদের সেই সময়ই নেই ওইদিকে তাকানোর, বরং এখানে তারা আমাদেরকেও খোঁচাইতে থাকবে যে আমরাও কোনো রকমে তাদের ফাঁদে পা দেই কিনা। এবং সেই পুশিন এগুলো যেগুলো বলছেন, এগুলো এক ধরনের ফাঁদ, উস্কানি ফাঁদ, আমাদেরকে খোঁচাচ্ছে যে আমরাও কিছু একটা করি। তারা মনে করছে যে তারা ইচ্ছা করলে সব দিকেই তারা ইয়ে করতে পারে। কিন্তু ওই যে আবার প্রথমে সেই নেইবারহুড ফার্স্ট পলিসি, কিন্তু প্রত্যেকটা নেইবারের সাথে তার সম্পর্ক খারাপ। বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, সেটাকে খারাপ হতে দিয়ে তাদের কি লাভ হলো? সুতরাং তারা যে খুব লাভ লোকসান ওইভাবে বোঝে সেটা বুঝি না, কিন্তু তার মূল কথাটা হলো যে ভোট, যেটা উনি বললেন যে এখন আমাদের সাথে সম্পর্ক ভালো করলে একদিকে অন্তত উত্তেজনা প্রশমিত হয়ে যাবে, সেটা তো তিনি চান না। তিনি চান উত্তেজনা বাড়ুক। সেই উত্তেজনা যত বাড়বে তত তার যে ইয়েটা যে না কি বলে বিজেপি হচ্ছে তাদের রক্ষাকর্তা,
সেই জিনিসটাকে তারা বারবার বিক্রি করতে পারবে, সেই ধারণাটাকে সেটা তারা করছে। এবং এটা তো আজকে না, বারবার করেছে। যখনই দেখা যায় যে কোনোখানে তারা ভোটে পারতেছে না, তখন সেখানে বিভিন্ন রকমের সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করে। এই যেমন ইয়ের সাথে পারে না, কি বলে, মমতা ব্যানার্জির সাথে পারে না, এখানে বারবার তারা সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করেছে। এটা তো নতুন না, এটা তো আমরা দেখতে পাচ্ছি, আজকের কথা না, বারবার এটা করছে। এবং এই কি বলে, আগেও তিনি এই কাজ করেছেন। যেমন তিনি যখন গুজরাটের ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন, তখন তিনি সেখানে রায়ট বাঁধিয়েছেন। এটা তো এখন সবাই জানা কথা সবার। তো সুতরাং এইটা তো তার কোনো কিছুই না। সব রকমের ইয়ে তো মানে নিজেদের লোকজনকে ক্ষয়ক্ষতি করে, নিজের দেশের ক্ষয়ক্ষতি করেও তিনি নিজের পপুলারিটি বাড়ান, যেটা ইসরায়েল, যেটা নেতানিয়াহু যেটা করতেছে, তার নিজের দেশের ক্ষতি করে, তার নিজের, কারণ সারা পৃথিবী এখন ইসরায়েলের বিরুদ্ধে চলে গেছে। হ্যাঁ, তো সেটা কেন হয়েছে? তাদের এই গণহত্যা চালাচ্ছে, সেটার জন্যই তো হয়েছে। কিন্তু সেটা থেকে সে ফিরে আসবে না। তার একটা বড় কারণ, খুব অত্যন্ত স্বার্থপর একটা কারণ আছে, সেটা হলো যে যেই দিনই যুদ্ধ বন্ধ হবে, তার বিরুদ্ধে মামলাগুলো চালু হয়ে যাবে। তার বিরুদ্ধে মামলা আছে, যেই মামলার থেকে সে রেহাই পাওয়ার জন্য সে এই পদ ছাড়বে না, কোনো অবস্থাতে এই পাওয়ার ছাড়বে না। সে পাওয়ার যেদিন থাকবে না তার, সেদিন সে মামলায় জড়িয়ে যাবে। তো সেই কারণে সে ইয়েটা করছে। আর এই যে সাথে সাথে ওইটাও মানে তার অজুহাতটা হলো যে না, আমরা ইসরায়েলকে শক্তিশালী করছি, ইসরায়েলকে রক্ষা করছি। সেরকম একই রকম জিনিসটা ভারতেও হচ্ছে। তো তার মানে এই না যে আমরা ভারতকে কেউ আক্রমণ করুক সেটার পক্ষে যাচ্ছি, তা কিন্তু নয়। আমরা চাই না যে যুদ্ধ লাগুক, ভারতকে কেউ অ্যাটাক করুক সেটা চাই। আমরা মনে করতে চাই যে ভারত নিজের থেকে বুঝুক, ভারতের লোক, যেটা একটু প্রথমে আমাদের আলোচনায় আসলো যে ওখানকার মিডিয়াতেও আজকে এখন এই নিয়ে আলোচনা হচ্ছে। তো সেই আলোচনাটা যাতে আরো জোরদার হয়, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে না, এই লোকগুলো হলো তারা ফাঁকি দিচ্ছে, তারা আমাদেরকে ভুলাচ্ছে, প্রতারণা করছে, সেই জিনিসটা যাতে তারা বুঝতে পারে, তাহলে কিন্তু আমাদের সামনের সময়টা একটু ভালো হতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আসলে আরেকটু প্রসঙ্গে কথা বলতে চাই। আপনাদের দুজনের আলোচনা থেকে এসেছে আমরা আসলে বেশি ক্ষতিগ্রস্ত হব বাণিজ্যিকভাবে এখন পর্যন্ত। এই প্রসঙ্গটায় আসতে চাই যে আমরা উন্নতি কিভাবে করতে পারি বা আমাদের বিকল্প কি চিন্তা করা উচিত। দর্শক, আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম ভারত পাকিস্তান পরিস্থিতি এবং বাংলাদেশের কি অবস্থা হতে পারে, কি প্রভাব পড়তে পারে সেটি নিয়ে। সবচেয়ে বড় সমস্যা বাণিজ্যিক দিক থেকে হতে পারে, অর্থনৈতিকভাবে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হব এমনটি আপনারা বলছেন। সেক্ষেত্রে প্রস্তুতি কি, কিভাবে আমরা মোকাবেলা করতে পারি? জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম ইকবাল, আপনি নিজেও রাজনৈতিক দল করেছেন, জনতার দল, সেহেতু আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাও আমরা প্রত্যাশা করব। যে আপনাকে ধন্যবাদ। আমার জনতার দল, আমরা নতুন একটি দল বাংলাদেশে আত্মপ্রকাশ করেছি মার্চের 20 তারিখে। আমরা মানে গুণগত পরিবর্তন করতে চাই। এখন আপনি বলবেন এই কথা তো সবাই বলে, তাহলে কীভাবে? আমরা রাজনীতিতে এন্টারপ্রেনারশিপ আনতে চাচ্ছি। এন্টারপ্রেনারশিপের বিষয়টা হচ্ছে এরকম, এটা কিন্তু উদ্যোগ না। এন্টারপ্রেনারশিপের বাংলা হচ্ছে উদ্যোগ, এবং ওইটা উদ্যোগ যেটা নর্মাল বিজনেসের থেকে একটু ঝুঁকিপূর্ণ। বাট এই ব্যাখ্যায় আমি সন্তুষ্ট না। আমি ব্যক্তিগতভাবে রায়ান হলিডে একজন প্রলিফিক রাইটার আছেন, তার ভক্ত। তো তার এন্টারপ্রেনারশিপের থিওরি হচ্ছে ইট ইজ সামথিং হুইচ ইজ নট ডান বিফোর এনিওয়ান। আমরা রাজনীতিতে নেতৃত্ব আনতে চাই, সৎ দেশপ্রেমিক নেতৃত্ব। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট জেনারেশন। এখন একজন রাজনীতিবিদ এবং একজন নেতার মধ্যে তফাৎ কি? রাজনীতিবিদের টার্গেট হচ্ছে ইলেকশন, আর আমাদের হচ্ছে নেক্সট জেনারেশন। রাজনীতিবিদের মিশন হচ্ছে গিয়ে নির্বাচন, আমাদের হচ্ছে 5, 10, 15 সুদূর প্রসারী। আমরা রাজনীতিতে মানবিকতা, সামাজিকতা, এই এলিমেন্টগুলো আনতে চাই। সো আমরা সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক এমন মানুষকে আমরা আনতে চাই যারা সংখ্যায় কম। আমাদের কোনো টার্গেট নেই যে আমাদের 300 সিটে নির্বাচন করতে হবে। যতটা আসনে আমরা ভালো মানুষ পাবো, ততটা আসনে আমরা এর বাইরে কিছু না। এবং আমরা যেটা চাচ্ছি গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম রাজনৈতিক কর্মকাণ্ড যেটা জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ। এত বড় একটা জনবহুল দেশ, এখানে এত মানুষ আছে, আমাদের অর্থনীতি ছোট না। তো সব দিক থেকে বিবেচনা করে আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কনস্ক্রিপশন যে থিওরি আছে এখানে, অর্থাৎ মানে ব্যাপক জনগণ বা নবীনদেরকে সংযুক্ত করা, এই বিষয়টা আমরা আলোচনা করছি। এটাই আমাদের প্রথম রাজনৈতিক পদক্ষেপ। এখন কি প্রস্তুতি দরকার আমাদের এই পরিস্থিতিতে? এই পরিস্থিতিতে সচেতনতা দরকার। যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে এই যুদ্ধের প্রস্তুতি রাতারাতি হবে না। একটা চোখ কান খোলা রাখা। এই যে ধরেন পুশিন হচ্ছে, এই পুশিন যেন আর হতে না পারে, রোহিঙ্গা যেন আর একজন আসতে না পারে, বাণিজ্যিকভাবে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, এই জন্য আমাদের লোকেস্ট
আমাদের পূর্ব দিকে তাকাতে হবে। চায়না কিন্তু অধীর আগ্রহে এখন অনেক বাড়তি কথা বলছে। চায়নার সুন্দর কথায় ভোলার কিছু নাই। আমাদের যেতে হবে আসিয়ানের দিকে, আমাদের যেতে হবে মানে সিঙ্গাপুরের দিকে, থাইল্যান্ডের দিকে। সুতরাং আমাদের এক সাইড বন্ধ হলে, দেখুন এই যে ট্রান্সশিপমেন্ট যে বন্ধ করে দিল, তাতে কি হয়েছে? আমাদের একটু কষ্ট হয়েছে, একটু খরচ বেড়েছে। অনেকগুলি পরিত্যক্ত এয়ারপোর্টকে এখন কার্যক্রম করার চেষ্টা করা হচ্ছে। সিলেট, চট্টগ্রাম, শাহ আমানত বিমানবন্দরকে এখন আমরা মানে কার্গোর জন্য ব্যবহার করতে পারি। সো যখনই একটা অবস্টাকল আসবে, বাধা আসবে, সেটা কিন্তু আরেকটা অপরচুনিটি খুলে দেবে। এই যে নতুন ভাবে তাকানো, নতুন শুধুমাত্র ভারতের দিকে তাকাতে হবে আমাদের, এটা কোনো কথা না। আজকে ভারত আমাদের সাথে যে বিরূপ আচরণ করছে, তাহলে কি আমরা না খেয়ে মরে যাব? সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত থাকতে হবে এবং দেশের কল্যাণ যেখানে হয়, মানুষের কল্যাণ যেখানে হয়, স্বাধীনতা সার্বভৌমত্ব যেন কোনোভাবে বিপদাপন্ন না হয়, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ আপনাকে মুন্সি ফয়েজ আহমেদ। একই প্রসঙ্গে যে বাণিজ্যিকভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ছে, আমাদের কি ধরনের প্রস্তুতি থাকা উচিত, কি করা উচিত? যে নেতিবাচক প্রভাবগুলোর কথা যে আপনি বাণিজ্য, অর্থনীতি এগুলোর কথা বলেন, এর বাইরেও কিন্তু অনেকগুলো আছে ব্যাপার। যেমন আমাদের এই মুহূর্তে আমাদের আশেপাশের যে দেশগুলো আছে উপমহাদেশের, যে অন্যান্য দেশের, তারাও কিন্তু আর এখন আমাদের দিকে খেয়াল করছে না, তারাও সবাই ওই দিকে তাকিয়ে আছে। সুতরাং আমাদের যে বিভিন্ন দেশের সাথে সহযোগিতার বিষয়গুলো এখন একটু পিছিয়ে পড়ে গেছে। তো সেই জন্য আমাদের এখন একটা এটা এক ধরনের কিন্তু আবার সাপে বর হয়ে থাকতে পারে। সেটা কি, আমরা হঠাৎ করে একটু আমাদের অভ্যুত্থানের পরে আমরা এই বিদেশের দিকে বেশি তাকাচ্ছিলাম, আমরা পৃথিবীকে স্বপ্ন দেখাচ্ছিলাম, কিন্তু নিজেদের অভ্যন্তরীণ যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে দূর করবার চেষ্টা অত পরিলক্ষিত হচ্ছিল না। এখন কিন্তু সুযোগ আছে, যেহেতু সবাই অন্যদিকে তাকিয়ে আছে, আমরা নিজেদের দিকে তাকাই, একটু ভিতরের দিকে তাকাই। আমাদের অর্থনীতি, আমাদের যে জিনিসপত্রের দাম বা কি বলা হয় এটাকে, মূল্যস্ফীতি, তারপরে আমাদের প্রশাসন স্থবির হয়ে আছে প্রায়, তারপরে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের এই যত কিছু আছে, স্বাস্থ্য, শিক্ষা, সব কিছুতেই অনেক কিছু করার আছে। আমাদের অনেক দুর্বলতা। হঠাৎ করে আমাদের এই অভ্যুত্থানের পরে আমরা সব কিছুতেই আমরা কিন্তু থেমে গেছি। নতুন করে শুরু করার ব্যাপার আছে, সেইগুলোকে আমরা একটু আরও বেশি নজর দেই। সেখানে আমাদের আর একটা জিনিস কি, যতই যাই বলি, গত 50 বছরে বা আরও বেশি সময় 56 বছরে আমাদের যেটা হয়েছে, সেটা হলো যে আমাদের কিছু অভ্যন্তরীণ শক্তি তৈরি হয়েছে। আমাদের একটা অভ্যন্তরীণ, আমাদের অর্থনীতির একটা ডেপথ তৈরি হয়েছে। আমাদের রুরাল এরিয়াসগুলো, আমাদের কৃষকরা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ, দরকার হলে কোনো অনেক কষ্টের মধ্যেও তারা কিন্তু উৎপাদন চালিয়ে যেতে পারে। তো সেই জন্য আমাদের ওই দিকে নজর আরেকটু দেওয়া যেতে পারে, যে তাদের শক্তি বাড়ানো। সুতরাং আমাদের যেখানে অভ্যন্তরীণ দুর্বলতাগুলো আছে সেইগুলোর দিকে নজর দিয়ে সেখানে নিজেদেরকে শক্ত করা, নিজেদেরকে যত শক্তিশালী করব অভ্যন্তরীণভাবে, তত পৃথিবী আমাদেরকে শক্তি দিয়ে দেবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, যুদ্ধ কখনোই সুখকর নয়। দুটি দেশের মানুষজন, সাধারণ মানুষজনের কিন্তু প্রাণহানি ঘটছে। আমাদের প্রত্যাশা যে এই যুদ্ধ ভাব বা যে হামলা পাল্টা হামলা, এটি দ্রুত থেমে যাবে। এটির প্রভাবে আমরাও যে ক্ষতিগ্রস্ত হব সেটি কিন্তু আলোচনায় উঠে এসেছে। এটি যত দ্রুত থেমে যাবে, আমাদের এই আশঙ্কাগুলো তত দ্রুত কেটে যাবে। আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।